এক যে ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠিতে ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিং মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিং মাছ বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়িতে নেই। কাজেই সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফিরবার সময় খুর, গোবর, বেল আর শিং মাছের কথা তার মনে হলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বলল, আমাকে উনুনের ভেতর রাখো। শুনে বুড়ি তাই করল। শেষে শিং মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রাখো। বুড়িও তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে।
সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিং মাছ। সে চোর বাছাকে এমনই কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শিং মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতরই ছিল বেল। চোর যেই আঙুলে তাপ দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি হঠাৎ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পাহড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে উমা উমা গেলুম গো বলে না চেঁচিয়ে বাছার যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন যে চোরের কি সাজাটা হলো। এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসত। বুড়ি 3 বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করত। আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা। বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। হে আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না। আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি, আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো 1 সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে, আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে, এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে।
দিচ্ছি, দেব দেব, বলছি তো তোকে দেব। মাছ না দিয়ে ঘরে ঢুকে পড়লি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছটা ধরে এনেছি তোকে দেওয়ার জন্য। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা বলছি এখান থেকে। কি বললি? আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূরে নিয়ে এলি? দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না তুই আমাকে মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য আগুনে খুন্তি গরম করতেই হবে। বুড়ির বাচ্চা বুড়ি, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা বলে এত দূর নিয়ে এসেছিস। বুড়ির বাচ্চা বুড়ি, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। ও, মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হ্যাঁ খাবো বুড়ি, তুই মাছ দে আমাকে, তুই মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না। তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, তুই দে আমাকে মাছটা দে। তুই এই গর্তের ভেতর দিয়ে তোর হাতটা বাড়া, আমি তোর হাতে মাছটা দিচ্ছি। নে বুড়ি, হাতটা দিলাম, তুই আমাকে মাছটা দে, এখন আমাকে মাছটা দে। এই নে তোর মাছ, খা এখন বেশি করে। আরে বাবা রে, গেলাম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে আমার হাত পুড়ে গেল রে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালাই রে। বুড়ি আমার হাত পুড়ে ফেলল রে। পালাই, বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। আহা, কত খিদে পেয়েছে আমার, আর সহ্য হচ্ছে না। কিরে রূপা, আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ মা, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। ওই স্কুলে কিসের যেন একটা মিটিং হবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। এখন তাহলে তুই ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমাকে একটু সাহায্য কর তো মা। ঠিক আছে মা। আয়েশা, কিছুদিন যাবত একটু শীত শীত লাগছে না রে? হ্যাঁ, শীত তো করবেই। ডিসেম্বর মাসের শেষ চলে এসেছে, এখন শীত না পড়লে আর কবে পড়বে? আয়েশা, আমি তাহলে ফাতেমার বাসা থেকে একটু ঘুরে আসি রে। ও মা, সকাল সকালই তো ওদের বাসা থেকে ঘুরে আসলেন, এখন আবার যাবেন? আসলে বয়স হয়েছে তো, তাই যা করতে ভালো লাগছে তাই করছি। কতদিনই আর বাঁচবো? এটা কি কোনো কথা হলো নাকি? আপনার শরীরটা কিছুদিন যাবৎ একটু বেশিই খারাপ, তার উপর আবার আপনার হাঁটতে কষ্ট হয়। আল্লাহ না করুক এই শীতে আপনি কোথাও পড়ে গেলে। আরে আমার মা, আমার কিছুই হবে না রে, তুই এত চিন্তা করিস না। আচ্ছা, সাবধানে যেও। ওরে বাবা রে, ওরে মারে, আমার কোমর,
মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। দেখেছো দেখেছো কি হলো? কতবার আমি তোমাকে বলি এই বয়সে এত হাঁটাহাঁটি করো না। এখন দেখলে তো কি হলো। এখন চলো ঘরে। আমার মনে হয় আমি আর কোনোদিনও উঠে খাড়াতে পারবো না রে দিদি ভাই। ও বাবা রে, মরে গেলাম রে। এমন করে বলো না দাদি, তুমি ঠিক হয়ে যাবে। তুই তাহলে মা দাদির সাথে গল্প কর, আমি হাতের কাজগুলোকে সেরে আসি। ঠিক আছে মা, তুমি যাও, আমি দাদির সাথে আছি। শোন দিদি ভাই, আমি আর বাঁচবো না। আমার ওই পারের ডাক চলে এসেছে রে মনে হয়। এসব কথা বলো না তো দাদি, নিজেকে একটু শক্ত করো, কিছু হবে না তোমার। ওরে পাগলি, এটা কি হয় নাকি? আমার যে ওপারে যেতেই হবে। শোন, তোকে একটা কথা বলি। বলো দাদি, কি বলবে? আমি মরে গেলে তুই ওই ছোট্ট বাক্সটাকে খুলবি। ওইটা আমি শুধু তোর জন্যই রেখে দিয়েছি। ওসব পরে দেখা যাবে, তুমি এখন এসব কথা বলা বন্ধ করো তো। এ কি, কি হয়েছে মায়ের? আজ হঠাৎ পড়ে গিয়ে আর উঠতে পারছে না। সকাল থেকে শুধু বলছে আমি আর বাঁচবো না। তোমার কিছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো সবাই আছি তোমার পাশে। আমি এখনই গিয়ে ডাক্তার নিয়ে আসছি। ওরে পাগল, শোন শোন, আমার যে সময় শেষ হয়ে এসেছে। এখন আর কোনো ওষুধই কাজ করবে না রে। তুই একটু আমার পাশে বস তো। তোকে একটা কথা বলি, আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউই থাকবে না। তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না, সাবধানে থাকবি। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে, আমি সেভাবেই চলবো। কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়বো দাদি। রূপার বাবা, মা তো একদমই নড়াচড়া করছে না। তুমি একটু মায়ের নাকের কাছে তোমার হাতটা নিয়ে দেখো তো। না মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। না মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। আমাকে একবারও বললে না। আমি 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 একদম একা হয়ে গেলাম। ওগো, ভেঙে পড়ো না, এখনো তো সকাল হলো না। মাকে তো কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওমা, ওমা, কথা বলো, আমাকে একবার হারুন বলে ডাক দাও না মা। ওগো, শক্ত হও, একটু শক্ত হও। কি রে মা, দাদিমার এই বাক্স দিয়ে তুই কি করবি? দাদি আমাকে বলেছিল এই বক্সে আমার জন্য কিছু রেখেছে, তাই তো আমি নিয়ে আসলাম। দেখি বাক্সটা, দে তো দেখি মা। এ কি, এখানে তো অনেক স্বর্ণ গহনা, এগুলো কোথা থেকে এলো? এগুলো সব আমার মায়ের গহনা। বাবা মারা যাওয়ার পর থেকে মা কখনো গয়না পরতো না। আজ বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, মায়ের অভাবটা বুঝতে পারছি। সংসারের মুরব্বীরা হলো বট গাছের মতো, সারাক্ষণ ছায়া দেয়, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না। যখন মাথার উপর থেকে সেই ছায়াটা সরে যায়, তখন সবাই বুঝতে পারে। কি গো দাদিমা, এই সকাল সকাল আমাদের বাড়িতে? কি আর করবো রে দিদি ভাই,
একলা একা যে বাড়িতে মন টেকে না, তাই তো যখন তখন তোদের বাড়িতে চলে আসে। ভালো তো দাদিমা, আসবে তুমি। তোমাকে কি এখানে আসতে কেউ মানা করেছে? তুই আর তোর মা তোদের সাথে কথা না বল আমার শান্তি টেকে না। তুই বড় লক্ষ্মী মেয়ে রে দিদি ভাই, তা তোর মাকে তো দেখতে পারছি না, যে কোথাও গেছে নাকি? না না দাদিমা, মা তো এখনো ঘুম থেকে ওঠেনি। তো তুই এত সকাল সকাল উঠে কাজ করা শুরু করে দিয়েছি? মা তো ঘুম থেকে উঠে ঝাড়ু দিতই। আমি সকাল সকাল যেহেতু উঠেছি, তাই আমি ঝাড়ুটা দিয়ে দিলাম। মা উঠে রান্না শুরু করতে পারবে। তা তুমি দাঁড়িয়ে না থেকে বারান্দায় গিয়ে বসো। আরে দাদিমা, তুমি তো সকাল সকাল আমার মেয়ের সাথে কি গল্প হচ্ছে শুনি? ও আমাদের দুজনের গল্প, তোর শুনে লাভ নেই। মা, আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ, এবার তুমি রান্না বসাতে পারো। আচ্ছা, আমি তাহলে রান্না বসাই, তুই একটু দাদিমার সাথে বসে গল্প কর তো। ও দাদিমা, সকালে কি কিছু দানা পানি পেটে দিয়েছো? না রে মা, ঘুম থেকে উঠেই তোদের এখানে চলে আসলাম। মা রূপা, ঘর থেকে মুড়ি এনে দুজনে খেতে থাক, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে মা। মা, ঘরে আতপ চাল নেই? কেন রে মা, তুই আতপ চাল দিয়ে কি করবি? আমার না খুব ভাপা পিঠা খেতে মনটা চাইছে। ঘরে যে কোনো আতপ চাল নেই, আর ভাপা পিঠা তৈরি করতে তো অনেক কিছু লাগে রে মা। তোর বাবা সুস্থ হোক, তারপর একদিন তোকে ভাপা পিঠা বানিয়েই খাওয়াবো মা। ঠিক আছে মা। মা, আমার খাওয়া শেষ, আমি উঠলাম। ঠিক আছে মা, সাবধানে থাকিস। আয়েশা, একবার এই দিকে আসো তো একটু। কি গো, কি বলবে বলো? আমি তোমাদের সব কথাই শুনলাম। ছোট মেয়েটার এই আবদারটাও পূরণ করার মতো ক্ষমতা নেই আমার। আজ আমার মরে যেতে ইচ্ছে করছে। ওগো, এমন কথা বলো না। কবিরাজ তো বলেছে তুমি আর কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, তখন তো আর আমাদের কোনো অভাব থাকবে না। কিন্তু ততদিনে যে আমি তোমাদের কষ্ট দেখতে পারছি না। কিছু করার নেই, আল্লাহর রহমতে তুমি জলদি ঠিক হয়ে যাবে। আর কিছু দিনেরই তো ব্যাপার, করো আর একটু কষ্ট। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিচ্ছি। এই দাদিমা, এই নাও তোমার ভাগের ধান। এইবার কি জমিতে ধান কম হয়েছে রে বাতেন? হ্যাঁ দাদিমা, এই বছর ধান একটু কমই হয়েছে। তা তোমাকে কিন্তু আমি কম দেইনি। তা ঠিক আছে তো বাবা বাতেন, ধানের বস্তাটাকে ঘরের মধ্যে একটু রেখে আয়। আমার তো আবার ঘরের মধ্যে নিয়ে যাওয়ার মতো সাধ্য নাই। কোথায় যাচ্ছ দাদিমা? কোথায় আর যাব, বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই তো ভাবলাম একটু বেরিয়ে আসি। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, আর একটু দেরি হলে তো তোমাকে গিয়ে পেতাম না। কোথায় আর যেতাম, তো কি জন্য যাচ্ছিলি দুলাল?
ওই তোমার জমির খেজুর গাছগুলো থেকে যে রস সংগ্রহ করেছি তা জ্বালিয়ে গুড় বানিয়েছি আর পাটালি বানিয়েছি। তোমার জন্য কিছু গুড় আর পাটালি নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, তুই খুব ভালো মানুষ রে। এই যুগে এমন মানুষ পাওয়া বড় মুশকিল। এই নাও বুড়িমা তোমার গুড় আর পাটালি। আচ্ছা বুড়িমা, তাহলে আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। কি গো, এত সকাল সকাল রান্না শুরু করে দিলে? কি আর করবো দাদিমা, শীত পড়তে শুরু করেছে, তাই সন্ধ্যার আগে আগেই রান্না শেষ করতে হবে। ভালো করেছো, খুব ভালো করেছো। তা রূপাকে তো দেখছি না, কোথায় আমার দিদি ভাই? আছে কোথাও, হয়তো কারো সাথে খেলা করছে। পাগলি মেয়েটাকে নিয়ে না আর পারছি না দাদিমা। কেন, ও তো খুব ভালো মেয়ে, ও আবার তোমার কি করলো? তেমন কিছু করেনি, কিন্তু কমও করেনি। আহা, কি করেছে বলবি তো আগে। ভাপা পিঠা খেতে চেয়েছে। তুমি তো জানোই তোমার ছেলে অসুস্থ, ঘরে চাল নেই, তার উপর আবার পাটালি গুড়ের দরকার। কিভাবে আমি ওকে পিঠা বানিয়ে দেব? তুমি হাসছো বুড়িমা? শোন, এই ব্যাগটা নে, এর মধ্যে খাঁটি গুড় আর পাটালি আছে। আর তুই কাল সকালে গিয়ে আমার বাড়ি থেকে ধান নিয়ে আসবি। তুমি এত কিছু পেলে কোথা থেকে বুড়িমা? আমার এক টুকরো জমি আছে, একজন জমি চাষ করে আর আরেকজন খেজুরের রস নিয়ে গুড় আর পাটালি তৈরি করে। ও আচ্ছা, তাহলে কাল সন্ধ্যায় পিঠা বানাবো। তোমার ব্যাগে কি দাদিমা? সেই ব্যাগের দিকে চোখ গেল তো, এই নে, এটা তোর। এ কি, ব্যাগের মধ্যে যে গুড় আর পাটালি? হ্যাঁ রে, আমি তোর জন্য এনেছি। কিন্তু খালি গুড় আর পাটালি দিয়ে কি হবে? ঘরে তো কোনো আতপ চাল নেই। এত চিন্তা তোকে করতে হবে না রে মা, কাল তোকে ভাপা পিঠা বানিয়েই খাওয়াবো। হ্যাঁ রে দিদি ভাই, কাল আমরা সবাই তোর মায়ের হাতের পিঠা খাবো। তুমি তো জানো না গো দাদিমা, মা কত ভালো করে পিঠা বানাতে পারে, একবার খেলে মুখে লেগে থাকে। এখন আমি চলি রে দিদি ভাই, আমার আবার একটু ও পাড়ায় যেতে হবে। বা বা বা, কি সুন্দর স্বাদের পিঠা। তুই এত স্বাদ করে পিঠা বানাতে পারিস রে আয়েশা? ছোটবেলা থেকে মায়ের বানানো দেখে দেখে শিখেছি, তাই তো ভাপা পিঠার স্বাদ আমার থেকে ভালো কেউই জানে না। তোমাকে বলেছিলাম না দাদিমা, মায়ের হাতের ভাপা পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তা তো তুই মন্দ বলিসনি রে দিদি ভাই, আমরা তো এক কাজ করতে পারি। কি কাজ বুড়িমা? তুমি প্রতিদিন রাস্তার পাড়ে বসে পিঠা বানাবে, গ্রামের সকল লোকজন তোমার থেকে পিঠে কিনে খাবে। এতে আমাদেরও পিঠে খাওয়া হয়ে যাবে, আর সাথে কিছু ইনকামও হবে। তা করা যায় দাদিমা, তাহলে সংসারটা একটু ভালো মতো চালাতে পারবো। তোর হাতের পিঠার যে স্বাদ, কেউ একবার একটা পিঠা মুখে দিলে জায়গায় দাঁড়িয়ে ৫-৭টা পিঠা না খাওয়া পর্যন্ত যাবে না। তাহলে আমরা কাল থেকে রাস্তার মোড়ে পিঠার দোকান দেব বুড়িমা। মা পিঠা বানাবে, তুমি বসে থাকবে, আর আমি সবাইকে খেতে দেব। তুমি যদি না থাকতে বুড়িমা, তাহলে আজ আমার মেয়ের পিঠা খাওয়ার ইচ্ছাও পূরণ হতো না, আর পিঠার দোকান দেওয়ার কথা তো মাথাতেই আসতো না। এভাবে বলে আমাকে অপরাধী বানাস না রে মা। আমি যা কিছু করছি আমার এই ছোট্ট দিদি ভাইয়ের জন্য করছি। আমার ওর জন্য খুবই মায়া হয়। নাও নাও, এবার তোমরা পিঠা খাও, ঠান্ডা হয়ে গেলে এরকম স্বাদ আর থাকবে না।